জেল থেকে বেরিয়ে প্রথম গণমাধ্যমের মুখোমুখি সিফাত ও শিপ্রা সিনহা হত্যার সুষ্ঠু বিচার দাবি, গুজবে কান না দেওয়ার আহ্বান। তালিকা হচ্ছে দেশের বৈধ অবৈধ বেসরকারি হাসপাতাল ক্লিনিকের ৩ ধাপে নিবন্ধন, আবেদনের সবশেষ সময়সীমা ২৩ আগস্ট। বিশ্বজুড়ে করোনা শনাক্ত ২,২,৪৯,০০০-এর বেশি রুশ ভ্যাকসিন অবমুক্ত হচ্ছে কাল। ২০২১ সালে আসতে পারে বিশ্ববাজারে। মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর এখন ভেন্টিলেশনে প্রণব মুখার্জি। চিকিৎসায় সাড়া দিলেও সংকট কাটেনি তথ্য চিকিৎসকদের। দেশে সীমিত আয়োজনে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। মহামারীতে স্রষ্টার কৃপা দৃষ্টি চেয়ে প্রার্থনা। বন্যার পানি কমছে, সড়ক প্লাবিত হওয়ায় ভরসার নৌকাতেই। ঢাকার আশপাশে এখনো জলজট, মানবেতর জীবন পানিবন্দিতে। এবং লেবাননে বিস্ফোরণের জেরে তীব্র জনরোষের মুখে সরকারের পতন, পুরো মন্ত্রিসভার পদত্যাগ, দুর্নীতির কথা স্বীকার প্রধানমন্ত্রী। স্বাগত দিনের সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন সদ্য কারামুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত নিহত মেজর সিনহার সহযোগী শাহিদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। সোমবার রাতে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে গণমাধ্যমকে তারা এই তথ্য জানান। এই সময় তারা সিনহার হত্যার সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তারা আমাদের জন্য যেই মুভমেন্টটা করেছেন, আসলে সত্যি বলতে এতটা আশাবাদী ছিলাম না আমি। এতদিন জেলের ভিতরে থেকে খুব একটা খবরাখবর পাইনি। তো আজকে হোটেলে আসার পর থেকে যেসব নিউজ দেখতে পাচ্ছি তাতে আসলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমার গ্রামের এলাকার ভাই ব্রাদার বন্ধুরা আত্মীয় স্বজনরা যেটা করেছে, এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা এবং মিডিয়ার বেশ কিছু বড় ডিরেক্টর এবং আরও বেশ কিছু ব্যক্তিত্ব তারা যেটা করেছে, এবং শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি ইন্টারেস্টেড দেখাচ্ছেন যে এই কেসটার প্রতি। তো তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ এবং তাদের আসলে এটাই বলতে চাচ্ছি যে আর একটা কথাই বলতে চাচ্ছি যে যেই গুজবগুলো আসছে কন্টিনিউয়াসলি, প্লিজ সবাইকে আমি করজোরে রিকোয়েস্ট করছি এই গুজবে কান দিবেন না। যেই প্রপার নিউজটা, অ্যাকচুয়াল যেই নিউজ, সেই নিউজটা আমরাই আপনাদের দেব। আমরা সত্যির সাথে আছি, কারণ আমরা আসলে অনেক ছোট, আমরা আসলে এর আসলে সুষ্ঠু বিচার চাই। এখন আসলে সুষ্ঠু বিচার চাওয়া ছাড়া আর আসলে কিছুই চাওয়ার মতো আমাদের নেই আসলেই। এবং এই সত্যিটা আসলে আমরা জানাবো, অবশ্যই জানাবো। আর আমরা ভালো আছি, সেফ আছি। আমাদের নিয়ে যেন এই যে আমাদেরকে নিয়ে কোনো ধরনের যেন গুজব রটানো না হয়। আর ধন্যবাদ সবাইকে। একটা গুজব আমি শুনেছি, আমি চাই না আচ্ছা বলি, যে আমার পায়ে নাকি গুলি লেগেছে, এরকম একটা গুজব শুনেছিলাম। আসলে আমার পায়ে কোনো গুলি লাগেনি, আমি শারীরিকভাবে ঠিক আছি। তো এই টাইপের গুজব না ছড়ালেই ভালো হবে এই কেসের জন্য এবং সুষ্ঠু বিচারের জন্য। দেশের অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নিয়মের মধ্যে আনতে ৩ ধাপে কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর। ২৩ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে প্রতিষ্ঠানগুলো। তবে না মানলে সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালকরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে ২ ডজনের বেশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা বিভাগ জুড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অন্তত ৫,৫০০ প্রতিষ্ঠান। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের ইন্সপেকশনে বেরিয়ে আসে এসব প্রতিষ্ঠানের পরিবেশ, লাইসেন্সবিহীন ব্যবসা ও জনগণের সাথে প্রতারণা সহ নানা অনিয়ম। কতগুলো ক্লিনিকের লাইসেন্স আদৌ নেই, থেকে তথ্য পাওয়া যাবে। কতগুলো ক্লিনিকের লাইসেন্স আছে কিন্তু নাই, তার তথ্য পাওয়া যাবে। প্রতিরোধে মোট ৩টি ধাপে কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স নবায়ন বা নিবন্ধনের জন্য আবেদন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন এবং প্রতিবেদন দাখিলের পর তার সন্তোষজনক হলেই কেবল মিলবে অনুমতি। এর ব্যতিক্রম হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান পরিচালক। সময় বেড়ে দেবে, যদি আপনারা অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, যদি তার সেই সময় কমপ্লিট করতে না পারে তখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ও লোকবলহীন পদ্ধতিতে এই বিশাল কর্মযজ্ঞ সাধন করা কঠিন হবে বলে মনে করেন কোভিড জাতীয় কমিটির এই সদস্য। পুরানো দিনের সেই স্বাস্থ্য অধিদপ্তরের জনবল দিয়া তা হবে না।
নতুন করে প্রাইভেট সেক্টর দেখার জন্য একটি নতুন করে ডাইরেক্টর করতে হবে এবং তার মনিটরিং সিস্টেম জোরদার করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এখনও তাদের নিয়মের ভেতরে আসেনি, তাদের লাইসেন্স নবায়ন করতে এবং একই সঙ্গে লাইসেন্স হালনাগাদ করতে শেষবারের মতো যে সুযোগ দেওয়া হচ্ছে, সেই সুযোগ যদি তারা না নেন তবেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সেক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপে যেতে পারে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাস রোগী শনাক্তের সংখ্যা 2,02,59,000 ছাড়ালো। একদিনে মৃত্যু হয়েছে 4,300-র বেশি মানুষের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 7,39,212 জনের। তবে গেল কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 2,11,000-এর বেশি মানুষ। তবে আবারও সর্বোচ্চ 887 জনের মৃত্যু আর 53,000-এর বেশি আক্রান্ত হয়েছে ভারতে। যুক্তরাষ্ট্রে মৃত্যু 559, ব্রাজিলে 721 জন। এছাড়া দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো ও কলম্বিয়াতে। এর মাঝেই বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন 1,31,00,000-এর বেশি মানুষ। এদিকে টিকা ছাড়াই করোনা ভাইরাসের মহামারী নিয়ন্ত্রণের পথ দেখিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানোম গেব্রিয়েসাস। জানিয়েছেন, সরকার যদি কেবল কমিউনিটি ট্রান্সমিশন দমন করতে পারে তবেই এই মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব। আগামীকালই নথিভুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আনছে রাশিয়া। তবে শুরুতেই টিকাটি সবার নাগালে আসবে না। প্রাথমিকভাবে দেশটির নির্দিষ্ট কয়েকটি এলাকায় মিলবে ভ্যাকসিন। পরবর্তীতে গোটা রাশিয়ার মধ্যে বিতরণের পর তৃতীয় ধাপে বিশ্বব্যাপী বাজারজাত করা হবে। আশা করা হচ্ছে 2021 সালের প্রথম থেকেই সর্বসাধারণের হাতে পৌঁছে যাবে টিকা। যদিও রুশ ভ্যাকসিনটির কর্মক্ষমতা ও নিরাপত্তার বিষয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাশিয়ার পক্ষ থেকে একে রীতিমতো চমক বলা যায়। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বুধবারই নিজেদের তৈরি কোভিড-19 টিকার নিবন্ধন দেওয়ার প্রস্তুতি নিয়েছে মস্কো। ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করেছে দেশটির গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। সবার আগে ভ্যাকসিন তৈরি করলেও এখনই বিশ্ববাসীর জন্য এটি অবমুক্ত করছে না মস্কো। বৃহৎ পরিসরে পরীক্ষার পর দেশটির নির্দিষ্ট কিছু এলাকায় মিলবে করোনার টিকা। দ্বিতীয় ধাপে টিকাটি সমগ্র রাশিয়ায় বিতরণ করা হবে। পরবর্তীতে বিশ্বব্যাপী বাজারজাতের উদ্দেশ্যে উৎপাদন করা হবে। ধারণা করা হচ্ছে বিশ্ববাজারে রাশিয়ার ভ্যাকসিনটি মিলবে 2021 সালের শুরুতেই। দ্রুত টিকা উদ্ভাবনের ঘোষণা দেওয়ার পর এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হলেও ভ্যাকসিন অবমুক্তকরণের মাধ্যমে 12 আগস্টকে স্পুতনিক ডে হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে রুশ সরকার। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের মধ্যেই রাশিয়ানদের জন্য 3 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করা হবে। চলতি বছরের শেষ দিকে বিশ্বের অন্যান্য দেশের জন্য 17 কোটি ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করেছে রাশিয়া। তবে চাহিদা অনুসারে এর সংখ্যা বাড়ানো হবে। আশা করা হচ্ছে 2021 সালের মাঝামাঝি থেকে বিশ্বের সব প্রান্তের মানুষের হাতে হাতে পৌঁছে যাবে করোনার ভ্যাকসিন। সাজিয়া ইসলাম, নিউজ 24। চিকিৎসায় সাড়া দিলেও এখনও সংকট কাটেনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। আগামী 4 দিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে। রবিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। এতে রক্তপাত না হলেও স্নায়ু ঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। তাই চিকিৎসকের পরামর্শে আর্মি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তার মাথার ভিতর রক্ত জমাট বাঁধার তথ্য দেয় চিকিৎসক। সেই অবস্থাতেই সোমবার রাতে অস্ত্রোপচার হয় প্রণব মুখার্জির। তারপর তাকে রাখা হয় ভেন্টিলেটরে। প্রণব ডায়াবেটিসের রোগী এবং করোনা পজিটিভ, তাই তার উপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দেশটির সাবেক রাষ্ট্রপতি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন বলে জানায় তার পরিবার। এদিকে তার দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অন্যান্যরা। প্রণব মুখার্জির স্বাস্থ্যের খবর নিতে সোমবার হাসপাতালে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজধানীর মোহাম্মদপুরে ওয়াসার কাজের অনিয়ম নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, ওয়াসার কাজ নিয়ে স্থানীয়দের অভিযোগগুলো কি কি দেখছেন, কি বলছেন তারা?
জি, আসলে মোহাম্মদপুর এলাকার যে পিচি কালচার হাউজিং সোসাইটি, সেই সোসাইটির বিভিন্ন রাস্তায় কিন্তু ঢাকা ওয়াসা এবং পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 25 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে এবং ওয়াসা আসলে যেই বিশুদ্ধ পানির লাইন, সে লাইনের কাজটি করতেছে ওয়াসা, আর পাশাপাশি রাস্তার সংস্কারের কাজ করছে হলো সিটি কর্পোরেশন। আসলে এখানে অভিযোগের কথা যদি আসলে বলেন যে এলাকাবাসীর মধ্যে যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটা হলো আসলে দীর্ঘ সময় ধরে কাজের ধীর গতিতে কাজ করা এবং ধীর গতিতে কাজ করতে গিয়ে কোথাও কোথাও কাজের সঠিকভাবে কাজের নিয়ম অনুযায়ী হচ্ছে না, এমন অভিযোগগুলি কিন্তু স্থানীয়দের পক্ষ থেকে আমরা অনেকের কাছ থেকে আসলে পেয়েছি। কিন্তু এই ক্ষেত্রে আসলে ওয়াসার পক্ষ থেকে দাবি যেটি করছে সেটা হলো যে তারা কাজের যে শিডিউল মাফিক তারা কাজ করছে এবং আসলে এই কাজ রাস্তার কাজ করতে যে রাস্তা কাটিং বাবদ সিটি কর্পোরেশনকে তারা একটি টাকা তারা দিয়েছে, হয়তো বা কাজের যেই কাজটি তারা করে যাচ্ছে সেই কাজটি পরবর্তীতে কাজগুলো সিটি কর্পোরেশন করবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলার চেষ্টা করছে। এছাড়া সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আপনি দেখছেন যে এই রাস্তার কাজটি কিন্তু 4-5 মাস ধরে কিন্তু করছে। স্থানীয়রা বলছে মাত্র এই গতকাল থেকে তারা কিছু করে রাস্তার কাজটি তারা শেষ করছে, কিন্তু এরই মধ্যে কিন্তু রাস্তার সার্বিক যে অবস্থা দেখছেন, এই অবস্থার মধ্যে গত 5 মাস ধরে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে এই রাস্তা সহ আশেপাশে যে রাস্তাগুলোতে উন্নয়ন কাজ চলছে, চরম ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ ছিল। সাধারণ মানুষের একটি বক্তব্য, একটি কথা, সেটি হলো যে আসলে এইসব প্রকল্পগুলো যে দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলা এবং সাধারণ মানুষের ভোগান্তিগুলো যাতে না হয় সেদিকে নজর রাখা, এই বিষয়টি আসলে কোনো দপ্তরগুলি কিন্তু নজর রাখছে না। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। ওয়াসার কাজ নিয়ে স্থানীয়দের অভিযোগগুলো জানাচ্ছিলেন বিপ্লব, মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিগত তথ্য বা মতামত আদান প্রদানের অভিনব মাধ্যম, ব্যবহার হয় সাধারণ যোগাযোগও, কিন্তু সরকারি প্রশাসন কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে রাষ্ট্রীয় তথ্য দেয়া বা নানা রকম ঘোষণা দেয়া কতটা সমীচীন? সাবেক কর্মকর্তারা বিষয়টিকে অতি কথনের সঙ্গে তুলনা করে বলছেন এটি চাকরি বিধির লঙ্ঘন, এটি বিভ্রান্তি ছড়াতে পারে সমাজে, হুমকিতে পড়তে পারে রাষ্ট্র। ফখরুল ইসলামের রিপোর্ট। ফেসবুক, টুইটার বা ইউটিউব এমন অনেক অ্যাপস এখন সামাজিক যোগাযোগে বেশ জনপ্রিয়। এতে মানুষ মনের ভাব কিংবা সাধারণ তথ্য আদান প্রদানও করতে পারে স্ট্যাটাস দিয়ে, যা মুহূর্তে দৃষ্টিগোচর হয় ব্যবহারকারীদের। এই মাধ্যমের তথ্যবহুল স্ট্যাটাসে সুবিধা আছে অনেক। হাতের মুঠোয় নিমিষেই জানা যায় দূরে কাছের অনেক তথ্য। উল্টো দিকে অসুবিধাটাও ঢের বেশি। অযাচিত স্ট্যাটাসে বয়ে আনতে পারে বিপজ্জনক পরিস্থিতি। সম্প্রতি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মন্ত্রণালয় সম্পর্কিত অনেক তথ্য ও তার সমালোচনামূলক স্ট্যাটাস জন্ম দেয় বেশ সমালোচনার। বিশ্লেষকরা বলছেন সরকারি তথ্য প্রকাশের মাধ্যম ব্যক্তিগত ফেসবুক নয়, এর এখতিয়ার শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। যে আমরা অনেকে ব্যবহার করতে গিয়ে একটু অতিরিক্ত কথা বলে ফেলি, অতিরিক্তভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই দেশ বা সমাজের ক্ষতি হোক এই ধরনের কোনো কাজের সঙ্গে নিজেরা যুক্ত হবেন না। এই ধরনের স্ট্যাটাস গুলা অবশ্যই সরকারকে বিব্রত করে, কারণ কোন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিষয় যদি স্পষ্টীকরণ প্রয়োজন হয় তাহলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিদিনই প্রেস রিলিজ দেওয়ার কথা। কোনো সরকারি কর্মকর্তা ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন রাষ্ট্র বদলে দেওয়ার উপদেশ বাণীও। তাদের এমন কর্মকাণ্ডে রাষ্ট্র হয়েছে বিব্রত। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কর্মকর্তা সরকারের কোনো কার্যক্রম সম্পর্কে তিনি বক্তব্য দেওয়ার জন্য ক্ষমতা প্রাপ্ত নন। সংবিধানের ভিতরে বাক স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু সেই বাক স্বাধীনতায় এমন ভাবে প্রকাশ করা যাবে না যেটা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বা যেটা তার এখতিয়ারের মধ্যে নেই। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় তথ্য প্রকাশে সরকারি কর্মকর্তাদের অতি কথন বিপজ্জনক হতে পারে সমাজের জন্য, অনেক ক্ষেত্রে রাষ্ট্রের জন্য হতে পারে ক্ষতির কারণ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী আজ।
করোনার কারণে এবার সীমিত পরিসরে উদযাপন করা হচ্ছে। জন্মাষ্টমীতে কোনো রকম সমাবেশ, শোভাযাত্রা ও মিছিল করা হচ্ছে না, তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠান ও সব আচারবিধি পালন করা হচ্ছে। করোনা ভাইরাসের মহামারীতে আর্থিক সামাজিক দুর্বিপাক থেকে উত্তরণের জন্য স্রষ্টার কৃপা দৃষ্টি প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনা থেকে সুরক্ষায় সারা দেশে রাজপথে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার সকাল 8টায় দেশ, জাতি ও বিশ্বমঙ্গল কামনায় শঙ্কর মঠ ও মিশন সীতাকুণ্ডের সন্ন্যাসীদের পরিচালনায় শ্রী শ্রী গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়। রাতে শ্রী শ্রী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। এবারে বন্যার খবর জানব। রাজধানীর পাশে ধামরাই এলাকার বন্যার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারের বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, কি দেখছেন সরেজমিনে? ধন্যবাদ আফসার। এই মুহূর্তে রয়েছে আমি ধামরাইতে। আপনারা জানেন যে ধামরাই কিন্তু ঠিক 1.5 মাস ধরে কিন্তু বন্যার পানি ঢুকে যাওয়ার পরে এইখানকার যে জনপদ সেটা কিন্তু এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সবগুলোর সড়ক, রাস্তা এবং বাড়ি ঘর সব কিন্তু এখন ডুবে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বন্যার পানিতে কিন্তু আপনারা দেখছেন যে ঘরগুলি কিভাবে আসলে ডুবে গেছে এবং ডুবে যাওয়ার কারণে এখানকার যারা বসবাসকারী তারা কিন্তু এখন যেখানে উঁচু জায়গা সেখানে তারা এখন আশ্রয় নিয়েছে এবং এখানে যে তাদের এখন পর্যন্ত কোনো খাদ্য এবং কোনো ত্রাণ, এখন পর্যন্ত শুকনো খাবার কোনো কিছুই কিন্তু তাদেরকে দেয়া হয় নাই বলে অভিযোগ করছে এখানকার বানভাসী মানুষ। তারা জীবনের ঝুঁকি নিয়ে এইখানে দেখছেন যে তারা রয়েছে। আপনার সাথে একটু কথা বলি, আপনারা তো বন্যার পানিতে তলিয়ে গেছেন, এখন যেখানে আশ্রয় নিয়েছেন আপনাদের কোনো ত্রাণ বা খাবার কেউ কিছু দিয়েছে? আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই, আর খাবার খুবার তো দূরেই, কোনো কিছু জিজ্ঞাসা করে নাই তোমরা কি হালে আছো। এই আমরা ওখানে নিজেরাই যে যা পারি তাই খাই আর কি। অনেক ধন্যবাদ। উনি একজন উনি ছাদে বসবাস করে এখানে রয়েছে এবং আমি আপনারা দেখছেন যে ক্যামেরা দিয়ে একটু দেখাতে চাই এখানকার যেসব বাড়ি ঘর সেগুলি কিন্তু কতটা তলিয়ে গেছে সেটা আসলে বাস্তবতা দেখলেই আপনি বুঝবেন। এইখানকার যারা বসবাসকারী আপনার ঘর বাড়ি বিল্ডিং যে অবস্থায় আছে সব কিন্তু এখন পানিতে তলিয়ে যাওয়ার কারণে আসলে মোটামুটি চাচি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এখানে আশ্রয় নিয়েছেন, কোনো সাহায্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে পেয়েছেন? না, কিছু দেয় নাই, কিছু করে নাই, আমরা এভাবেই রয়েছি কোনো মতে। কিছু করে নাই, কিছু দেয় নাই, কি দিব আমাকে। এক কথায় বলতে হয় যে এখানকার যারা বানভাসী মানুষ তারা কোনো কিছুই কিন্তু এখনো পায়নি এবং এখানে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেয় নাই বলে অভিযোগ করছে। এই ছিল আফসার আমার কাছে ধামরাইয়ের বানভাসী মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বানভাসীদের দুর্দশার চিত্র তুলে ধরছিলেন সহকর্মী নাজমুল। সংবাদের প্রয়োজন নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত দিনের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত, তবে অর্থনীতির বাকি খাতগুলোর তুলনায় সে গতি মন্থর। কেননা করোনার শুরুর দিকে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় পুঁজি হারিয়ে নিঃস্ব অনেক উদ্যোক্তাই। যারা টিকে আছেন তারাও পুঁজির সংকটে আছেন। সরকার ঘোষিত প্রণোদনার অর্থ পেতেও নানা জটিলতা এসএমই উদ্যোক্তাদের। বিশ্লেষকরা বলছেন কর্মসংস্থানমুখী এই এসএমই খাতকে পুরোদমে সচল করতে সরকারের আরও নানামুখী উদ্যোগ জরুরি। নাজিয়া কোনার রিপোর্ট। করোনা মহামারী অর্থনীতির সব খাতেই ধাক্কা দিয়েছে, তবে এ ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা। কম পুঁজি, কম মুনাফা এবং বেশি ঝুঁকি নিয়ে কাজ করে বলে করোনার সময়ে এ খাতের উদ্যোক্তাদের অনেকেই টিকে থাকার লড়াইয়ে হেরে গেছেন, হয়েছেন নিঃস্ব।
তবে আশার কথা হলো করোনা বিপর্যয়ের মধ্যে যারা লড়াই করে টিকে আছেন তাদের সুদিন ফিরতে শুরু করেছে। কুরবানির ঈদকে ঘিরেই চাঙ্গা হতে শুরু করেছে অর্থনীতি। এজন্য ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। তবে অর্থনীতির বাকি খাতগুলোর তুলনায় সে গতি মন্থর। আমরা মিল কারখানা খুলতে শুরু করেছি, লোকজন কাজে যোগদান দিতে শুরু করেছে, কিন্তু সমস্যা হলো একটা, সেটা হলো অর্থনৈতিক সংকট। বিগত 5 মাসে আমরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি, আমরা যে মূলধনটা হারিয়েছি, লাভ তো দূরের কথা, আমরা এই 5 মাসে আমাদের শ্রমিকদের বেতন দিতে গিয়ে মানে ঋণের বিপরীতে যে সুদটা দিতে হয় সেটা দিতে গেলে আমরা প্রায় অনেক ব্যবসায়ী ভাই পথে বসে যাবে, অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সরকার করোনাকালে অর্থনীতি সচল রাখতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এসএমই খাতের অবস্থা বিবেচনায় এ খাতের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা দিলেও সে ঋণ পাওয়া যাচ্ছে না নানা জটিলতায়। স্টিমুলাস প্যাকেজের মধ্যে যে ফান্ডটা রাখা হচ্ছে সেইগুলো দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনে নতুন কোনো আইন করে হলেও নীতি নির্ধারণের পর্যায়ে যদি কোনো কিছু করতে হয় সেই ক্ষেত্রে করেও যদি সম্ভব হয় অতি দ্রুততম সময়ের মধ্যে যদি এই ঋণ প্রণোদনাটা অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে পৌঁছে সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা যেতে পারে। বিশ্লেষকরা বলছেন এসএমই খাতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিলেই পুরো দমে ঘুরে দাঁড়াবে এ খাত, নিশ্চিত হবে কর্মসংস্থানও। এই যে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা, তাতে তাদের পুঁজির সংকট দূর করার জন্য প্রণোদনার বাস্তবায়ন করতে হবে। নতুন উদ্যোগ যেগুলো আছে, অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের যে খরচ, কুরিয়ারে যারা এক জেলা থেকে আরেক জেলায় পাঠান, সেটার খরচ কমাতে হবে। দেশে মোট উদ্যোক্তার প্রায় 75% এসএমই উদ্যোক্তা। কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের অবদান অনেক। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। করোনার ধাক্কা কাটিয়ে আগামী 17 আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। চলছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নানা প্রস্তুতি। এদিকে দীর্ঘ সময় পর্যটকদের অনুপস্থিতিতে ভিন্ন রূপ নিয়েছে দেশের বৃহত্তম এই পর্যটন কেন্দ্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, 17 আগস্ট থেকে খুলছে কক্সবাজার সমুদ্র সৈকত। প্রস্তুতি হিসেবে আসলে কি দেখছেন, কি উদ্যোগ আছে সেখানে? ধন্যবাদ আফসার, আপনি যথার্থই বলছেন। আসলে যে করোনা ভাইরাসের কারণে যে একেবারে কিন্তু আসলে যে পয়েন্টগুলো আছে কক্সবাজারে, যে সমুদ্রের পয়েন্টগুলো আছে, পুরোপুরি কিন্তু সমুদ্র সৈকত বন্ধ থাকার কারণে, মানুষের প্রবেশপথ বন্ধ থাকার কারণে এখন কিন্তু আসলে সমুদ্র কিন্তু অনেকটা নতুন রূপ নিয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সাগরের ঢেউয়ের সাথে কিন্তু আমরা দেখছি যে মিতালি গর্তে কিছু পর্যটক কিন্তু ছুটে এসেছেন, কিন্তু দেখা যাচ্ছে একেবারে কিন্তু আসলে খুলে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনরা। 17 আগস্ট আপনি যেমনটা বললেন, 17 আগস্ট যখন খুলে দেবে তারপরে কিন্তু আসলে পর্যটকদের আবারও উপস্থিতি কিন্তু অনেকটা বেড়ে যাবে বলে তারা মনে করছেন। আমি একটু কথা বলতে চাই এখন যারা ছুটে এসেছেন এই সমুদ্র সৈকতে, যেহেতু আজকেও কিন্তু সরকারি বন্ধ, এই কারণে কিন্তু পর্যটকদের কিছুটা ভিড় দেখা যাচ্ছে। কেমন লাগে? আসলে কক্সবাজারকে অনেক ভালো লাগে, মায়ার টানেই কক্সবাজারে আসা। এই দীর্ঘদিন লকডাউন থাকার পর এই কক্সবাজার সমুদ্র সৈকত আগামী 17 তারিখ খুলে দেওয়া হচ্ছে মায়ের টানে। তার আগেই কক্সবাজার এসেছি, কিন্তু কক্সবাজারে পর্যটনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কেন জানি লকডাউনের জন্য হারিয়ে গিয়েছে। সরকারের পক্ষ থেকে যদি সৌন্দর্য বর্ধনে কাজ করা হয়, আমি আশা করি পর্যটনকে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু জানতে চাই কেমন লাগে? কেমন সমুদ্র সৈকত তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আপনারা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, যারা পর্যটকরা এসেছেন তারা বলছে কিন্তু আসলে যে বিশ্বের অন্যান্য যে সমুদ্র সৈকত আছে সেই সৈকতের আদলে যদি এই কক্সবাজার সমুদ্র সৈকতকে সাজানো হয় তাহলে পর্যটকদের ভিড় কিন্তু অনেকটা বাড়বে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আফসারের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আমরা যুক্ত হচ্ছি। এখানে আরেকটি সামারি রিপোর্ট বা সংক্ষিপ্ত রিপোর্ট আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ কোভিড-19 মরবিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি আপডেট। এই আপডেট অনুযায়ী 10 আগস্ট পর্যন্ত বাংলাদেশের যেগুলো আক্রান্ত শনাক্ত হয়েছে, ডিভিশন বিভাগ অনুযায়ী যে শতকরা হার আক্রান্ত শনাক্তের, সেই তথ্যটি আমি উপস্থাপন করছি।
ঢাকা বিভাগে 64.7%, চট্টগ্রাম 14.4%, রাজশাহী 5.5%, খুলনা 5.1%, সিলেট 3.2%, রংপুর 2.7%, বরিশাল 2.5% এবং ময়মনসিংহ ডিভিশনে 1.9% আক্রান্ত শনাক্ত হয়েছে 10 আগস্ট পর্যন্ত। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1535 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,51,972 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.67%। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন যারা, তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 5 জন এবং এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,749 জন, শতাংশ বিবেচনায় 79.20% এবং নারী 722 জন, 20.80%। বয়স বিভাজনে 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে তাদের সংখ্যা 11 থেকে 20 বছর 1 জন, 31 থেকে 40 বছর 5 জন, 41 থেকে 50 বছর 2 জন, 51 থেকে 60 বছর 5 জন, 61 থেকে 70 বছরের 14 জন, 71 থেকে 80 বছর 3 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। এ পর্যন্ত বয়স বিবেচনায় মৃতের সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছরের 19 জন, 0.55%, 11 থেকে 20 বছর 34 জন, 0.98%, 21 থেকে 30 বছর 90 জন, 2.59%, 31 থেকে 40 বছর 224 জন, 6.45%, 41 থেকে 50 476 জন, 13.71%, 51 থেকে 60 বছর 986 জন, 28.41% এবং 60-এর অধিক বয়সের 1,642 জন, 47.31%। বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা: ঢাকা বিভাগ গত 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং আমরা এতক্ষণ যুক্ত ছিলাম। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি। সঙ্গীত বিরতির পর আরেকবার স্বাগত সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে ভয়াবহ বিস্ফোরণ এবং তাকে ঘিরে জমা হওয়া জনরোষের মুখে পদত্যাগ করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবার সন্ধ্যায় জাতীয় টেলিভিশনে তার এই সিদ্ধান্তের কথা জানান। এমনকি নিজ দেশের দুর্নীতি মারাত্মক পরিস্থিতির কথা স্বীকার করে নেন তিনি। আপাতত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলেও জাতীয় ঐক্যের সরকার গঠন করতে যাচ্ছে দেশটি। আর নতুন এই সরকারকে সমর্থন দিচ্ছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো। এদিকে ক্ষতিগ্রস্ত লেবাননের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহে বৈরুতের বন্দর এলাকা এভাবেই নিমিশেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিস্ফোরকের ওই গুদামে ভয়াবহ বিস্ফোরণে 220 জন মানুষের মৃত্যু এবং 6,000-এর বেশি মানুষ আহত হয়। সাধারণ লেবাননবাসীর অনেকেই দীর্ঘদিন ধরে ধসে পড়া অর্থনীতি, দুর্নীতি আর অকার্যকর শাসন ব্যবস্থার যে সংকট চলে আসছে তারই সর্বশেষ পরিণতি হিসেবে দেখছেন বিস্ফোরণের ওই ঘটনাকে। তাই গোটা শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে রাজপথে নামে তারা। সোমবারও রাস্তায় রাস্তায় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ঘটেছে সংঘর্ষ। রাজপথে এমন পরিস্থিতির মুখে সোমবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। এ সময় দুর্নীতি বিস্তারের কথা স্বীকার করে তিনি বলেন, রাষ্ট্রের চেয়েও লেবাননের দুর্নীতিবাজরা বেশি শক্তিশালী। আজ আমরা জনগণের ইচ্ছাকে অনুসরণ করছি। জনগণ 7 বছর ধরে লুকিয়ে রাখা এই বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিদের বিচার চায়। তারা সত্যিকারের পরিবর্তন চায়। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমি আজ এই সরকারের পদত্যাগ ঘোষণা করছি। এই ঘোষণার পর প্রেসিডেন্ট মিশেল আউন নতুন একটি মন্ত্রিসভা গঠন না করা পর্যন্ত দিয়াব সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকার অনুরোধ করেছেন। গেল জানুয়ারিতে ইরান সমর্থিত প্রভাবশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং এর মিত্রদের সমর্থন নিয়ে লেবানন মন্ত্রিসভা গঠিত হয়েছিল। তবে এবার জাতীয় ঐক্যের সরকার গঠন করতে যাচ্ছে লেবানন। নতুন এই সরকারকে সমর্থন দিয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, আরব দেশগুলো।
ভয়াবহ বিস্ফোরণে এর মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী ও বৈরুত নগরী। বিস্ফোরণে দেশটির জাতীয় খাদ্য গুদাম ধ্বংস হয়ে গেছে। এরই মাঝে লেবাননের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি দেশ। তবে ক্ষতিগ্রস্ত লেবাননের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মাসুদ রানা, নিউজ 24। এখন এই পর্যন্তই দেখছেন নিউজ 24। ধন্যবাদ।